বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য 412 নম্বর পেজ অর্থাৎ জেনকিন্স স্কুল কোচবিহারের কোশ্চেন নাম্বার 4 এর সমাধান আলোচনা করব। তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথমে এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন 4-1। এটা হচ্ছে অনুপাত থেকে দেওয়া হয়েছে। এখানে বলেছে x/y এর মান 3:4 হলে 5x + 6y = 3x + 11y এর মান কত? বন্ধুরা, খুবই সহজ অঙ্ক, একটা খুবই অত্যন্ত সহজ অঙ্ক। তো এখানে x/y দিয়ে দিয়েছে। তো x আর y এর অনুপাতকে আমরা এখানে x/y এইভাবে লিখতে পারি, আর এখানে 3:4 কে লিখতে পারি 3/4। এবার এর অর্থ হলো x এর মান যখন 3, y এর মান তখন 4। কিন্তু x এর প্রকৃত মান তো 3 না, আর y এর প্রকৃত মান 4 না। এটা হচ্ছে তুলনামূলক মান, অর্থাৎ x এর মান 3 হলে y এর মান 4। তো এই কারণে আমরা এখানে কি করব, আমরা এখানে ধরি যে x এর মান 3k, তাহলে y এর মান কত হবে? 4k হবে, তাই তো? 3k আর 4k। এবার এই দুটো মানের সাহায্যে আমরা এই অনুপাতটা বার করব। এখন যে অনুপাতটা বার করতে বলেছে সেটাকে আমরা লিখব 5x + 6y। এর অনুপাতের অর্থ আমরা ভাগ করে লিখতে পারি 3x + 11y। এবার বন্ধুরা, x আর y এর মান যেগুলো আমরা জানি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে 5 × x এর মান 3k প্লাস 6 × y, y এর মান 4k, ডিভাইডেড বাই 3 আবার x, তার মানে 3k প্লাস 11 y অর্থাৎ 4k। এবার বন্ধুরা কত আসছে? 3×5 = 15, 15k প্লাস 4 × 6 = 24, 24k ডিভাইডেড বাই 3×3 = 9, 9k প্লাস 4 × 44, 44k। তাহলে কত হচ্ছে? 15 আর 24 আমাদের যোগ করতে হবে। 15টাকে আর 24টাকে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 39টাকে, আর 9টাকে আর 44টাকে অর্থাৎ 53k। তাহলে এবার কে কেটে গেল, তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম 39:53। এবার লিখবো অতএব 5x + 6y = 3x + 11y, এটার পরিমাণ হচ্ছে 39:53। তাহলে হলো এই প্রশ্নের এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের প্রশ্ন 4-2। এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়েছে এবং এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা বিটা। বীজের অর্থ হচ্ছে x এর মান। তো এই দ্বিঘাত সমীকরণে x এর দুটো মান পাওয়া যায়, সেই দুটো মানের একটা আলফা আর একটা বিটা হলে আমাদের এই রাশিটার মান বার করতে হবে। দেখো, আমরা খুব সহজেই বার করব। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের যেটা সূত্র লাগে সেটা হলো বীজ দুটোর সমষ্টি আর বীজ দুটোর গুণফল। এই দুটো জিনিসের সূত্রের দ্বারাই আমরা খুব সহজেই এই ধরনের মান বার করতে পারি। তো দেখো আমরা এখানে করব। সবার প্রথমে আমরা এই সমীকরণটাকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করব। এই সমীকরণটার সাথে আমরা তুলনা করছি x² - 3x + 5 = 0। তুলনার জন্য আমরা এরকম চিহ্ন ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এখানে তুলনা করে আমরা কি কি পাচ্ছি? a = পাচ্ছি, দেখো x² এর পাশে কত আছে? 1, আর এখানে x² পাশে আছে a, তাহলে a এর মান কত হলো? 1 হলো। আচ্ছা, এখানে x এর পাশে আছে b, এখানে x এর পাশে আছে -3, ঠিক আছে? শুধু 3 লিখলে হবে না, -3 লিখতে হবে। তাহলে b এর মান হচ্ছে -3। এখানে হচ্ছে x বর্জিত পদ হচ্ছে c। x বর্জিত পদ মানে x থাকবে না, এখানে কোনো x দেখতে পাচ্ছি না, তাই এই পদটাকে আমরা বলি x বর্জিত পদ, এটা c। আর এখানে x বর্জিত পদ কত হচ্ছে? 5। এবার a b c এই তিনটে মান আমাদের জানা হয়ে গেল। এবার আমরা সূত্র প্রয়োগ করব। এবার লিখব বীজ দুটির সমষ্টি, বীজ দুটোর বীজ দুটির সমষ্টি, তার সূত্র হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। আমরা এইটা যদি না লিখি তাহলে কিন্তু আমরা এইভাবে সরাসরি এই সূত্রটা লিখেও কিন্তু করতে পারি, ঠিক আছে?
তোমাদের শুধু এটা বুঝে নিতে হবে যে এক্স এর সহগ কি, এক্স স্কোয়ারের সহগ কি, এক্স বর্জিত পদ কি। তো আমি এখানে সূত্রটা তোমাদের জাস্ট লিখে দিলাম যাতে তোমাদের এটা মুখস্থ থাকে, এইভাবে লিখে দিলাম। তো এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্র মানে বীজ দুটো কি কি, আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা, তাহলে বীজ দুটো সমষ্টি মানে হবে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বি কে আমরা কি বলছি, এখানে যেটা দেখতে পাচ্ছি বি, এই বি কে আমরা বলি এক্স এর সহগ, তাহলে এইটা হলো এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ হচ্ছে -3। আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, দেখো এক্স স্কোয়ারের সহগ কত এ, আর এর মান কত 1, তাহলে এখানে লিখবো 1। ঠিক আছে, তোমরা এখানে এইভাবে লিখতে পারো, মাইনাস এক্স এর সহগকে আমরা বলি বি, আর এক্স স্কোয়ারের সহগকে বলি আমরা এ, অর্থাৎ মাইনাস বি বাই এ। তাহলে বি এর মান এখানে বসিয়ে দিলাম, এ এর মান এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 3। এই মানটা আমরা ব্যবহার করব, তাই বক্স করে দিলাম। এবার আমরা বার করব বীজ দ্বয়ের গুণফল। তো বীজ দুটির গুণফল, তার সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। এক্স বর্জিত পদ, তোমরা কিন্তু এইভাবে শব্দেই মনে রাখার চেষ্টা করবে, হ্যাঁ, শব্দ দিয়ে এরকম ভাবে এক্স বর্জিত পদ বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্স বর্জিত পদ এখানে কি সি, তাহলে সূত্রটা সি বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এ। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো বীজ দুটো হচ্ছে আলফা বিটা, তাহলে তাদের গুণফল কত হবে, আলফা গুণ বিটা ইকুয়ালস টু সি এর মান কত 5, তাহলে 5 বসাবো, আর এর মান কত 1, তাহলে 1 বসাবো। 5 বাই 1 মানে 5 হয়, তাহলে আলফা বিটার মান কত বেরোলো 5 বেরোলো। এবার বন্ধুরা যে রাশিটার মান আমাদের বার করতে বলেছে সেটাকে আমরা লিখবো, তাহলে এবার লিখবো এখন আলফা প্লাস বিটা ইন্টু 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, এই রাশিটার মান আমাদের বার করতে হবে। তো আলফা প্লাস বিটার মান হচ্ছে 3, এখানে বসিয়ে দিলাম, আর এখানে লসাগু করছি, লসাগু হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে এবার আলফা স্কোয়ার দিয়ে যখন এই লসাগুকে আমরা ভাগ করবো তখন আলফা স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে বিটা স্কোয়ার, তাহলে বিটা স্কোয়ারটার সাথে এই 1 কে গুণ করলে বিটা স্কোয়ার হবে, একইভাবে এখানে আলফা স্কোয়ার হবে, তাই তো। এবার বন্ধুরা দেখো নেক্সট স্টেপে আমরা কি করবো, এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই রাশিটাকে আবার আমরা সূত্রে ফেলবো, হ্যাঁ, আবার আমরা সূত্রে ফেলবো কি করে, দেখো এইটাকে আমরা যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এটাকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারও তোমরা লিখতে পারো, ঠিক আছে, মানে এইভাবে এটাকে আগে এটাকে পরে এইভাবেও লিখতে পারো। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে তার সূত্রটা কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, আর নিচে আছে আলফা বিটার হোল স্কোয়ার, আলফারও স্কোয়ার বিটারও স্কোয়ার, এর অর্থ হলো আলফা বিটার হোল স্কোয়ার। এবার বন্ধুরা মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো 3 আছে, এবার আলফা বিটার মান কত, আলফা প্লাস বিটার মান কত 3, তাহলে এখানে বসিয়ে দেবো 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা অর্থাৎ আলফা বিটার গুণফল কত 5, তাহলে 5 বসিয়ে দিলাম ডিভাইডেড বাই আলফা বিটার মান 5 এর হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আছে। এবার এখানে আমরা ক্যালকুলেশন করব, তাহলে 3 এখানে হয়ে গেল 9 মাইনাস 5 মানে 10 ডিভাইডেড বাই 5 এর স্কোয়ার মানে 25, তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু এখানে 9 থেকে 10 বাদ দিচ্ছি, তো 9 থেকে 10 বাদ দেওয়ার অর্থ হলো -1 হবে, ঠিক আছে, কারণ বড় সংখ্যাটা 10, তার আগে বিয়োগ চিহ্ন আছে তো বিয়োগ হবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 10 থেকে 9 বাদ দিলে 1 হয় ডিভাইডেড বাই 25। এবার এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3 বাই 25, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম -3/25। বন্ধুরা পরের অঙ্ক 4-3, প্রশ্নটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো বলছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ, এই কথাটার মানেটাই কিন্তু আমরা অনেকে বুঝি না, তাই না বন্ধুরা, এটা কি বুঝি, বুঝতে পারলে তো খুব ভালো, না বুঝতে পারলে কিন্তু এটাকে পরিষ্কার করে বুঝে নিতে হবে। বলছে বার্ষিক সুদ অর্থাৎ 1 বছরের সুদ, হ্যাঁ, এখানে সময়টা এখানে সরাসরি দেখো কোনো সংখ্যায় দেয়নি, এখানে শব্দে দিয়ে দিয়েছে। বার্ষিক সুদ আসলের 1/16 অংশ, অর্থাৎ 1 বছরের সুদ আসলের 1/16 অংশ, এর অর্থ হচ্ছে আসল যদি 16 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হবে 1 টাকা, আসল যদি 16 টাকা হয়
তাহলে 1 বছরে সুদ হবে 1 টাকা। তো আমরা এখানে আসলের পরিমাণটা ধরে নিতে পারি। তো আসল তো প্রকৃতপক্ষে 16 টাকা না, আসল তো অন্য কিছু হতে পারে। আসল 32 টাকা হতে পারে। তো আসল যদি 16 টাকা হয় তাহলে সুদ 1 টাকা। তাহলে আসল যদি 32 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হবে 2 টাকা, 16 র দ্বিগুণ। আসল যদি 16 3 গুণ হয় অর্থাৎ 48 টাকা হয় তাহলে সুদ হবে 3 টাকা। এইভাবে। তো আসল আমি কি করব, আমরা x ধরেও নিতে পারি অথবা 16x ধরে নিতে পারি। তো বন্ধুরা যদি আমরা আসলটাকে যদি x ধরে নিই তাহলে সুদ কত হবে? সুদ অর্থাৎ i কত হবে? 1/16 into x। তো এইভাবে ধরলে দেখো ভগ্নাংশ হচ্ছে, তাই না? আইটা হচ্ছে ভগ্নাংশ, সূত্রটা হচ্ছে ভগ্নাংশ আকারে আসছে x/16। তো এর থেকে সব থেকে ভালো হয় আমি যদি আসলটা ধরে নিই অর্থাৎ পিটা যদি ধরে নিই 16x, তাহলে সুদটা কত হবে? 1/16 into 16x, তাহলে 16 কেটে যাবে, তাহলে হবে x। তাহলে এইটা করা অনেক বেশি সহজ। ঠিক আছে, এই কারণে আমরা x ধরবো না, আমরা 16x ধরবো। এবার তারপর বলেছে 8 মাসে 720 টাকা সুদ হবে। কত হবে? মানে সুদ আসলের এত অংশ হলে 8 মাসে 720 টাকার সুদ কত হবে? তো এটা হচ্ছে পরের অংশ। আমাদের বার করতে বলেছে 8 মাসে আসল যদি 720 টাকা হয়, আসল যদি 720 টাকা হয় তাহলে সেখানে সুদ কত হবে? তার মানে আমাদের এই অঙ্কটা করতে গেলে সবার প্রথমে বার করতে হবে সুদের হার কত। সুদের হার না জানা থাকলে কিন্তু আমরা আসল পরিবর্তন করে দিলে সুদ কত হবে সেটা বার করতে পারবো না। তাই সুদের হার আমাদের এখানে জানা দরকার। তো এই ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্র, এটা দ্বিতীয় ক্ষেত্র, দুটো ক্ষেত্রেই কিন্তু সুদের হার সমান। দুটো ক্ষেত্রেই সুদের হার সমান। তাই আমি এখানে প্রথমে সুদের হার বার করব। তাহলে এবার লিখব যে ধরি আসল অর্থাৎ p ইকুয়ালস টু 16x টাকা। এটা প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে। তাহলে সুদ কত হবে? সুদ অর্থাৎ i ইকুয়ালস টু হবে 1/16 ইন্টু 16x, এত টাকা। তাহলে হয়ে গেল x টাকা। এবার আমরা সুদের হার বার করব। ঠিক আছে, আর সময়টা এখানে 1 বছর, কারণ এখানে 1 বছরের সুদের কথা বলা হচ্ছে। তাহলে 1 বছর, তাহলে এখানে হবে, তাহলে এবার সুদের হার আমরা সরাসরি সূত্র লিখবো r ইকুয়ালস টু 100 ইন্টু i ডিভাইডেড বাই p ইন্টু t। এখানে rটা হচ্ছে বার্ষিক সুদের হার, সরল সুদের হার। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, 100 ইন্টু i এর মান এখানে বসিয়ে দিই x, p এর মান এখানে বসিয়ে দিই 16x, ইন্টু t এর মান বসিয়ে দিই 1। তাহলে x আর x কেটে গেল। এবার 100/16 4 দিয়ে কাটতে পারো, 4 4 16, আর এখানে 4 25 100, অর্থাৎ 25/4%। এবার বন্ধুরা দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সুদের হারটা কিন্তু একই থাকবে, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে r এর মান 25/4%। এবার আসল এখানে বলে দিয়েছে 720 টাকা, আসল বলেছে 720 টাকা। তাহলে p এখানে হচ্ছে 720 টাকা। সময়টা এখানে বলছে 8 মাস, কিন্তু বন্ধুরা আমরা যখন এই সূত্রে ফেলে যখন অঙ্কটা করি না, এখানে সবসময় সময়টা বছরে লিখতে হয়। ঠিক আছে, বছরে লিখতে হয়। তো 8 মাস মানে কত বছর সেটা আমাদের বার করতে হবে। তাহলে মাস থেকে বছরে আসতে গেলে আমাদের 12 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাই 12 দিয়ে এখানে ভাগ করলাম। এবার কি হয়ে গেল, এটা বছর হয়ে গেল। এখানে তোমরা কাটাকুটি করতেই পারো, কিন্তু এখানে কাটাকুটি করার এখন আপাতত দরকার নেই, এইভাবে রেখে দাও। এবার আমাদের বার করতে হবে কি, সুদ কত, অর্থাৎ i এর মান বার করতে হবে। এখানে বলে দিয়েছে 8 মাসে 720 টাকার সুদ কত হবে। এবার আমরা এখানে সরাসরি সুদের সূত্র ফেলে দেবো, i ইকুয়ালস টু PRT ডিভাইডেড বাই 100। এবার p এর মান এখানে 720 বসিয়ে দাও, আর এর মান 25/4, 25/4 কে আমরা লিখবো কিভাবে, 25 আর এখানে নিচে 4, আর এখানে নিচে আরো একটা 100 আছে, তো 100 লিখে দেবো। আর t এর মান 8/12, তো 8টা উপরে লিখবো, 12টা নিচে লিখবো। খুব সহজ। এবার কাটাকুটি করো, এখানে একটা 0 কেটে গেল। এবার 4 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 6 দুগুণে 12। ঠিক আছে, এবার যদি তুমি কাটো 5 দিয়ে কাটো, তো আচ্ছা এটা কেটে দাও, তাহলে 6 একে 6, 6 দুগুণে 12। এবার 5 দিয়ে কাটতে পারো, অবশ্যই কাটতে পারো, 5 5 25, 5 দুগুণে 10, আর 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, অর্থাৎ i ইকুয়ালস টু 5 6
30, অর্থাৎ 30 টাকা। তাহলে 720 টাকার 25/4% সরল সুদের হারে 8 মাসে কত টাকা সুদ হলো? 30 টাকা। এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 4 দাগের 4। এই অঙ্কটি হচ্ছে সমহার বৃদ্ধি সমহার হ্রাস থেকে দেওয়া হয়েছে, মানে 6.2 থেকে। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার 6.2। দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও পড়িয়েছি। তো অঙ্কটা একবার পড়ে নিই। বলছে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। এখানে হ্রাসের কথা বলা হয়েছে, হ্রাস পায়। বর্তমান মূল্য 40,500 টাকা হলে 2 বছর আগে মূল্য কত ছিল? তো এখানে আগের কথা বলা হয়েছে, অর্থাৎ অতীতের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদের আগেও বলেছি, যখন অতীতের মূল্য বা অতীতের কোনো তথ্য বার করতে বলা হবে, তখন সূত্রটা ঠিক এইরকম হবে। পি ইন্টু উপরে 100 নিচে 100 প্লাস বা মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। এই তথ্যটা কি? এই তথ্যটা হচ্ছে টি বছর পূর্বের তথ্য। হ্যাঁ, পূর্বের তথ্য, যেখানে পিটা কি? পিটা হচ্ছে বর্তমান তথ্য। সে তথ্যটা হতে পারে খরচ, হতে পারে বা মূল্য, হতে পারে জনসংখ্যা, হতে পারে এইরকম কিছু। তো বর্তমান তথ্য, টিটা হচ্ছে এখানে সময়, আর প্লাস কখন ব্যবহার করব? যখন বৃদ্ধি বলবে। এখানে হ্রাস বলেছে, হ্রাসের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস ব্যবহার করবো। তো এই সূত্রটা পূর্বের তথ্য চাইলে আমরা এইভাবে লিখবো, আর যদি আগের মানে পরের তথ্য যদি চাইতো, টি বছর পরের তথ্য, তাহলে তখন সূত্রটা এরকম হতো, পি ইন্টু উপরে 100 প্লাস মাইনাস আর ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টি। এইটা হচ্ছে সূত্র, তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো কখন বলছে পূর্বে, কখন বলছে পরে, এই ক্ষেত্রে ওটা বুঝে নিতে হবে, সেই অনুযায়ী তোমাদের সূত্রটা ফেলতে হবে। তো এখানে আগে বলেছে, অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এই সূত্রটাই প্রয়োগ করে অঙ্কটা করব। তাহলে এখানে লিখে নিই, টি বছর পূর্বের মূল্য ছিল সমান সমান পি ইন্টু উপরে 100 নিচে 100 মাইনাস আর লিখবো, কারণ এখানে হ্রাস বলেছে, মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে, এবার আমরা এখানে মান বসিয়ে দেবো। পি হচ্ছে এখানে, পিটা কি? পিটা হচ্ছে 40,500 এত টাকা, অর্থাৎ বর্তমান মূল্য। টিটা হচ্ছে এখানে সময়, যেটা এখানে বলে দিয়েছে 2 বছর। টিটা হচ্ছে সময়, যেটা হচ্ছে 2 বছর। এখানে তোমরা পিটাও লিখে রাখতে পারো। পিটা হচ্ছে কি? আমি এখানে লিখে দিচ্ছি আলাদা করে, এটা হচ্ছে বর্তমান মূল্য, মেশিনের বর্তমান মূল্য। আচ্ছা, আরটা কি? আরটা হচ্ছে মূল্য হ্রাসের হার, মূল্য হ্রাসের বার্ষিক হার, যেটা এখানে দিয়ে দিয়েছে 10%। এবার বন্ধুরা এখানে মানটা বসিয়ে দাও। অতএব 2 বছর, এখানে টি এর জায়গায় 2 বসাবো, 2 বছর পূর্বের মূল্য ছিল সমান সমান 40,500 ইন্টু উপরে 100 নিচে 100 মাইনাস আর এর মান আমি এখানে বসিয়ে দেবো 10 আর টি এর মান 2। ব্যাস হয়ে গেল। এবার এখানে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাবো আনসার, 40,500 ইন্টু উপরে 100 আর নিচে 100 থেকে 10 বাদ দিলে 90, এটার হোল স্কোয়ার। এখানে একটা করে 0 কেটে গেল, তবে থাকছে 40,500, আর এখানে 10/9 হলো, তাই তো? 10/9 এর হোল স্কোয়ার, তাহলে 10/9 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 10/9 কে আমরা দুবার গুণ করবো। এবার বন্ধুরা দেখো এখানে কাটাকুটি হচ্ছে নাকি। দেখো 9 দিয়ে কাটলে কত হয়? 9 দিয়ে কাটলে 4 নং 36, 5 নং 45, 0 0, আবার 5 নং 45, 0 0, অর্থাৎ 5, আর এখানে দুটো 0, এখানে দুটো 0, গুণ করলে আমরা পাবো 4টে 0, অর্থাৎ 50,000 টাকা। তাহলে 2 বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? 50,000 টাকা, তাই তো? তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 4 দাগে 5। অঙ্কে বলা হচ্ছে একটি অংশীদারি ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত 3:5:8। এর লাভ বি এর লাভ অপেক্ষা 90 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত হবে? খুবই সহজ একটা অঙ্ক। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এ যদি ব্যবসায় 3 টাকা নিয়োগ করে,
তাহলে বি ব্যবসায় নিয়োজিত করবে 5 টাকা আর সি নিয়োজিত করবে 8 টাকা। অর্থাৎ মোট মূলধন কত হলো? 5 আর 3 8 আর 8 অর্থাৎ 16 টাকা। তাহলে 16 টাকা যদি ব্যবসায় নিয়োজিত করে, তার মধ্যে এ নিয়োজিত করছে 3 টাকা, বি নিয়োজিত করছে 5 টাকা এবং সি নিয়োজিত করছে 8 টাকা। এবার যখন ব্যবসায় কিছু লাভ হবে, তখন লাভের টাকা এই অনুপাতেই কিন্তু ভাগ করে নিতে হবে এবিসিকে। এটাই হচ্ছে ব্যবসার কিন্তু নিয়ম, যে যে যেরকম ভাবে টাকা নিয়োজিত করবে, যে অনুপাতে টাকা নিয়োজিত করবে, সেই অনুপাতেই তাদের টাকা তুলে নিতে হবে। অর্থাৎ লাভের থেকে যদি 16 টাকা লাভ হয়, তাহলে মানে 16 টাকা যদি মোট লাভ হয়, তাহলে সেখান থেকে এ পাবে 3 টাকা, বি পাবে 5 টাকা। তাহলে এবার বলো তো, এ কত টাকা কম পেল? বি এর থেকে 2 টাকা কম পেল, তাই না? এ যদি 3 টাকা লাভ পায়, তাহলে বি পাচ্ছে সেখানে 5 টাকা, অর্থাৎ এ 2 টাকা কম পাচ্ছে বি এর থেকে। এবং যখন 2 টাকা কম পাচ্ছে, তখন মোট লাভের পরিমাণ কত? 16 টাকা। এবার মোট লাভের পরিমাণ যখন আমাদের বার করতে হবে আর কি, মোট লাভের পরিমাণ আমাদের বার করতে হবে যখন এ 90 টাকা কম পাবে। তাহলে খুব সহজ, আমরা ত্রৈরাশিক নির্ণয় করতে পারি। কিন্তু এখানে একটু অসুবিধা আছে, আমরা এখানে কিন্তু 3 টাকা 5 টাকা 8 টাকা ধরতে পারবো না। এখানে আমাদের ধরে নিতে হবে যে এর মূলধন সেটা হচ্ছে 3x, বি এর মূলধন 5x আর সি এর মূলধন 8x। এইভাবে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটাকে ওইভাবেই করি। তাহলে এখানে লিখবো, ধরি এ এর মূলধন 3x টাকা, বি এর মূলধন 5x টাকা এবং সি এর মূলধন 8x টাকা। অতএব মোট মূলধনের পরিমাণ 3x প্লাস 5x প্লাস 8x সমান সমান 16x টাকা। তাই লিখব, যেহেতু অংশীদারগণ মূলধনের অনুপাতেই লভ্যাংশ ভাগ করে নেয়, অতএব আমরা বলতে পারি ব্যবসায় মোট 16x টাকা লাভ হলে এর লভ্যাংশ হবে 3x টাকা এবং বি এর লভ্যাংশ হবে 5x টাকা। ঠিক আছে, তাহলে এর মূলধন ছিল 3x টাকা, বি এর মূলধন ছিল 5x টাকা। এখন মূলধনটাই হচ্ছে লভ্যাংশ হবে, আর এখানে যেটা মোট মূলধন ছিল সেটাই হচ্ছে মোট লাভ হবে। এবার তার আমরা লিখতেই পারি এখন যে এ এর আয় বা লাভ কম, আর একদিকে মোট লাভ। ঠিক আছে, এটা হচ্ছে বি এর সাপেক্ষে। হ্যাঁ, এর আয় বা লাভ বি এর সাপেক্ষে কম বা বি এর থেকে কম, সেটা কত? 5x মাইনাস 3x অর্থাৎ 2x টাকা। আর যখন 2x টাকা কম, তখন মোট লাভ কত? 16x টাকা। তাহলে 90 টাকা যখন কম হবে, তখন মোট লাভ কত? তাহলে আমরা বার করবো। তাহলে এটা হচ্ছে, আমরা এখানে লিখবো সরাসরি যে মোট লাভ, এখানে সরল সম্পর্ক হয়, তো মোট লাভের পরিমাণ সবসময় লিখবে এইভাবে, নিচেরটা উপরে লিখবো, উপরের সংখ্যাটা নিচে লিখবো, আর গুণ দিয়ে এই সংখ্যাটাকে লিখবো। খুব সহজ একটা নিয়ম। x আর x এখানে কেটে গেল, 2 দিয়ে 8 দুনে 16, 8 9 72, অর্থাৎ 720 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর, মোট লাভের পরিমাণ কত? 720 টাকা। বন্ধুরা, পরের অঙ্ক 4 দাগের 6 বলা হচ্ছে ত্রিভুজ PQR এর পরিকেন্দ্র ও। দেখো বন্ধুরা, পরিকেন্দ্র কাকে বলে? তোমার কাছে যদি এরকম একটি ত্রিভুজ থাকে, তাহলে সেই ত্রিভুজটি
যদি একটি বৃত্তের মধ্যে আমি অঙ্কন করি এই রকম করে, অর্থাৎ একটি বৃত্তের ভিতরে যদি একটি ত্রিভুজ থাকে এবং সেই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি বৃত্তের পরিধির উপরেই অবস্থিত হয়, যেমন এখানে এ বিন্দুটা, বি বিন্দুটা, সি বিন্দুটা এই বৃত্তের পরিধির উপর আছে, তাহলে তখন এই ত্রিভুজটার এই বৃত্তটা হলো পরিবৃত্ত। আর এই বৃত্তের যেটা কেন্দ্র হবে সেই কেন্দ্রটাই হবে এই ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র মানে কোনো ত্রিভুজের পরিকেন্দ্রের অর্থ হলো ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তাহলে এখানে এই যে বৃত্তের কেন্দ্র আছে সেটাকে আমি এখানে ধরে নিচ্ছি যে এটা হলো বৃত্তের কেন্দ্র, তাহলে এই কেন্দ্রটাই হলো ও, অর্থাৎ পরিকেন্দ্র। এবারে ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি আমি এখানে, এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর। এখানে আর কি বলেছে, পি কিউ ও, পি কিউ ও, অর্থাৎ আমাকে ও বিন্দুটা যুক্ত করতে হবে, এটা ভেবে এখানে আছে। তো পি কিউ ও এই কোণটার মান দিয়ে দিয়েছে 24 ডিগ্রি। পি আর ও অর্থাৎ আর আর ও আমাদের এখানে যুক্ত করতে হবে। পি আর ও এই কোণটার মান দিয়ে দিয়েছে 22 ডিগ্রি। কিউ ও আর, দেখতেই পাচ্ছ কিউ ও আর এই কোণটার মান আমাদের এখানে বার করতে হবে। এবার বন্ধুরা আমরা দেখো এটাকে কিভাবে করব। তোমাদের ক্লাস 10-এ একটি উপপাদ্য আছে, যে উপপাদ্যে এরকম বলা হচ্ছে যে কোনো মানে বৃত্তের পরিধির উপর কোনো দুটো বিন্দু নিলাম, ধরো এ আর বি বিন্দু নিয়ে নিলাম। এবার ওই বৃত্তের কেন্দ্র দিয়ে ওই দুটো বিন্দুকে আমি যদি যুক্ত করে দিই, তাহলে এখানে যে কোণটা তৈরি হলো কেন্দ্রে, এটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। আর এই দুটো বিন্দু দিয়েই পরিধির উপর যদি যে কোনো বিন্দু যদি আমি নিই এবং সেই বিন্দুটাকে যদি আমরা ওই এ আর বি বিন্দু দিয়ে যদি যুক্ত করি, তাহলে এই যে কোণটা তৈরি হলো এই কোণটাকে আমরা বলি বৃত্তাংশস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো এই কোণটার মান এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, বা বলতে পারি এই কোণটার মান যা হবে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হয়। অর্থাৎ উপপাদ্যটা এরকম হচ্ছে যে একই বৃত্তচাপের উপর, এই যে আমরা দেখতে পাচ্ছি এবি, এই বৃত্তচাপের উপরে মানে এইদিকে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ যেটা হয় সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো এই অর্থে আমাদের এই কোণটার মান বার করতে হবে, কিন্তু এই কোণটার মান বার করতে গেলে আগে আমি বার করব এই কোণটার মান। ঠিক আছে, এই কোণটার মান বার করব। এবার এই কোণটার মান যাই হবে তার দ্বিগুণ হবে এই কোণটা। বুঝে গেল? এবার দেখো আমরা এটাকে কিভাবে করি। তো বন্ধুরা এখন আমরা এখানে কি করব, এইখানে যে পি কোণটা আমরা দেখতে পাচ্ছি, পিতে যে কোণটা আছে এই কোণটাকে আমি ধরে নিচ্ছি জেড, এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এই কোণটাকে ধরে নিচ্ছি ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই, ধরি অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু জেড, অ্যাঙ্গেল কিউ মানে কিউ মানে ও কিউ আর, হ্যাঁ আমাদের এটা পুরোটা লিখতে হবে, পিটা পুরোটা না লিখলেও হবে কারণ পিতে একটাই কোণ আছে, কিন্তু এই কিউ বিন্দুতে দুটো কোণ আছে, একটা ও কিউ পি আর একটা ও কিউ আর। তো এখানে আমি কোন কোণটাকে এক্স বোঝাতে চাইছি সেটা কিন্তু লিখতে হবে। ও কিউ আর এই কোণটার মান, ও কিউ আর এই কোণটার মান এক্স ডিগ্রি, এবং ও আর কিউ এই কোণটার মান ওয়াই ডিগ্রি। এবার বন্ধুরা যেমনটা তোমাদের আমি বললাম যে এই কোণটার মান যা হবে এই কোণটা তার দ্বিগুণ হবে, তো এই কোণটার মান কত হবে, 2z হবে, তাই তো 2z হবে। এটা লিখে দিতে হবে কারণটা, হ্যাঁ যে 2z কেন হলো। এবার লিখবো যেহেতু কিউ আর বৃত্তচাপের উপর, এই যে কিউ আর দেখতে পাচ্ছ, তো কিউ আর বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো অ্যাঙ্গেল কিউ ও আর, এবং বৃত্তস্থ বা বৃত্তাংশস্থ, তো বৃত্তস্থ কোণ হলো অ্যাঙ্গেল কিউ পি আর। অতএব আমরা লিখতেই পারি যে অ্যাঙ্গেল কিউ ও আর অর্থাৎ এই কোণটার মান কিউ পি আর এর দ্বিগুণ, আর পি কোণের মান কত, জেড। সুতরাং
2z। তাহলে আমরা এখানে লিখছি যে কিউ ও আর এই কোণটার মান 2z ডিগ্রি। এবার বন্ধুরা দেখো, তোমরা এখন ভাবো যে এই কিউ ও আর ও আর এই দুটো বাহু নেই, তাহলে দুটো বাহু যদি না থাকে তাহলে একটু আমরা, আচ্ছা এটাকে মুছে লাভ নেই, এটাকে ভেবে নাও, মাথা থেকে উড়িয়ে দাও যে এই দুটো বাহু নেই, এই দুটো বাহু নেই, তাহলে এই পুরো সমগ্র কোণটার মান কত? 24 প্লাস এক্স, তাই তো? সমগ্র কোণটার মান কত? 24 প্লাস এক্স। আর বাবু এই লাইনটা নেই, তাহলে এখানে এই সমগ্র কোণটার মান কত? 22 প্লাস ওয়াই। আর এই কোণটার মান কত? জেড। তাহলে এই যে ত্রিভুজটা আমি পাচ্ছি, এই যে ত্রিভুজটা পাচ্ছি, পি কোণ, কিউ কোণ, আর কোণ। পি কোণের মান জেড, এই কোণটার মান হচ্ছে 24 প্লাস এক্স, আর এই কোণটার মান হচ্ছে 22 প্লাস ওয়াই। এবার আমরা বন্ধুরা একটা জিনিস জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তো সেই হিসাবে লিখতেই পারি জেড প্লাস এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো লিখবো এখন ত্রিভুজ পি কিউ আর এর জেড প্লাস 24 প্লাস এক্স প্লাস 22 প্লাস ওয়াই ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা বার করব। তো এক্স প্লাস ওয়াই প্লাস 24 আর 22 যোগ করলে 46 হয়, প্লাস জেড ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এক্স প্লাস ওয়াইটাকে বাদিকে রাখবো আর বাকি সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে চলে যাবো, এইরকম। তাহলে বন্ধুরা এখানে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 180 থেকে 46 যদি বাদ দিই তাহলে এদিকে হবে 4, হাতে 1 থাকে 5, 3, অর্থাৎ 134 ডিগ্রি মাইনাস জেড। এটা আমাদের কাজে লাগবে। এবার বন্ধুরা আমরা এইবারে এই ছোট ত্রিভুজটা নেব ও কিউ আর। এই ত্রিভুজের দেখো তিনটে কোণ কি কি? একটা 2z, একটা x আর একটা y। ঠিক আছে, একটা 2z, একটা x আর একটা y। তাহলে এই তিনটে কোণ মিলে কত হবে? যোগফল 180 ডিগ্রি হবে। তো এখানেও আমরা লিখবো, ছবিটা আলাদা করে রেখে নিই, এটা ও, এটা কিউ, আর এটা হচ্ছে আর। এই জায়গাটায় কোণের মান x, এই জায়গাটায় কোণের মান y, আর এটা হচ্ছে 2z। এবার লিখবো ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2z প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার বন্ধুরা এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় না আমরা এই মানটা বসিয়ে দেবো। তাহলে লিখবো 2z প্লাস এক্স প্লাস ওয়াই অর্থাৎ 134 ডিগ্রি মাইনাস জেড ইকুয়ালস টু 180 ডিগ্রি। বন্ধুরা মাথা রাখবে আমাদের কিন্তু 2z এর মান বার করতে হবে, ঠিক আছে? কারণ এই কোণটার মান আমাদের বার করতে বলেছে। তো 2z, জেড না কিন্তু 2z এর মান বার করতে হবে। তো এবার 2z থেকে z বাদ দাও, তাহলে কত হবে? z হবে, আর 134টা আমি ওপাশে নিয়ে চলে যাবো। 180 মাইনাস 134 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? এখানে দেখো এদিকে হচ্ছে 6, ঠিক আছে, হাতে 1 থেকে 4, 46 ডিগ্রি। এইবার বন্ধুরা z এর মান 46, তাহলে আমাদের 2z বার করতে হবে। তাই দুদিকে আমরা 2 দিয়ে গুণ করবো। 2z ইকুয়ালস টু 2 ইন্টু 46 ডিগ্রি, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 46 দুগুণে 92 ডিগ্রি। তার মানে কি হলো? আমাদের যে কোণটার মান বার করতে বলেছিল কিউ ও আর, অর্থাৎ এই কোণটা, এই কোণটার মান ছিল 2z, আর 2z এর মান আমাদের বেরোলো 92 ডিগ্রি। তাহলে লিখবো অতএব কিউ ও আর ইকুয়ালস টু 92 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। বন্ধুরা পরের অঙ্ক 4 দাগের 7 অঙ্কে বলছে 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। পি কিউ রেখাংশ বৃত্ত দুটিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করে। এটার অর্থই বন্ধুরা পি কিউ হচ্ছে এই দুটো বৃত্তের সাধারণ স্পর্শক। তো পি কিউ এর দৈর্ঘ্য আমাদের বার করতে হবে, অর্থাৎ সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বার করতে হবে। তো এখানে আমরা একটা ছবি আঁকছি, দেখো বোঝার চেষ্টা করো। এরকম দুটো বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্রটা আমি ধরে নিচ্ছি এ, আর এই বৃত্তের কেন্দ্রটা আমি ধরে নিচ্ছি বি।
এবার এই এ থেকে বি এটা কি, দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, যেটা এখানে দিয়ে দিয়েছে 13 সেন্টিমিটার। আমি এখানে লিখে নিচ্ছি যে AB ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। এবার এই দুটো বৃত্তেরই কি হচ্ছে, একটা স্পর্শক PQ আছে। তাহলে এখান থেকে আমরা একটা স্পর্শক অঙ্কন করব এইরকম। এই স্পর্শকটা এ কেন্দ্রবৃত্তের যে বিন্দুতে স্পর্শ করেছে সেটা হলো স্পর্শবিন্দু, আর এই বৃত্তের কেন্দ্র আর এটা যুক্ত করলে এই রেখাটা পাবো যেটা হচ্ছে এপি। একইভাবে বি কেন্দ্রবৃত্তের এটা হচ্ছে স্পর্শক, আর বি কেন্দ্রবৃত্ত থেকে এই স্পর্শকটা কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এটাকে যুক্ত করে দেবো বি কিউ। এবার এই যুক্ত করার ফলে আমরা যে রেখাটা পাচ্ছি না এপি আর বি কিউ, এই দুটো রেখা পি কিউ স্পর্শকের উপর লম্ব হয়। এটা তোমাদের উপপাদ্য অনুসারে আমি কথাটা বললাম। তোমাদের ক্লাস 10 উপপাদ্য আছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেখানে তোমরা দেখতে পাবে, সেখানে আছে উল্লেখ করা আছে যে বৃত্তের, আমি এখানে দেখাচ্ছি যে বৃত্তের কোনো একটা বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে এই স্পর্শকের এই স্পর্শবিন্দু মানে এটা তো স্পর্শক আর এইটা হচ্ছে স্পর্শবিন্দু, ধরে নাও এই বিন্দুটা পি। তো এই স্পর্শ বিন্দু দিয়ে যদি কোনো ব্যাসার্ধ অঙ্কন করা যায়, এটা ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র যদি যুক্ত করি তাহলে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ আর স্পর্শক এই স্পর্শ বিন্দুতে সমকোণ সৃষ্টি করে। অর্থাৎ এখানে পিটা হচ্ছে স্পর্শবিন্দু, আর এটা যেহেতু বৃত্তের কেন্দ্র, তাহলে এ আর পি যুক্ত করলে এটা কি হয়, ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধটার পরিমাপ এখানে দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। তো এই ব্যাসার্ধটা স্পর্শক পিকিউ এর উপর লম্ব হবে। একইভাবে বিকিউ হলো এই বৃত্তের ব্যাসার্ধ, যেটার পরিমাপ দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, আর কিউ হচ্ছে স্পর্শ বিন্দু, তো এই স্পর্শকের উপর বিকিউ হচ্ছে লম্ব হবে। ঠিক আছে, এবার আমাদের যেটা বার করতে হবে পি থেকে কিউ অর্থাৎ পি কিউর পরিমাপটা বার করতে হবে। তো বন্ধুরা আমি এখানে ছবিটা আরেকবার নিচে একটু অন্যভাবে আঁকছি, দেখো এইটা হচ্ছে ধরে নাও পি কিউ, এখানে পি আর এখানে কিউ। এবার এখানে আমি এ বিন্দুটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে এ, আর এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে বি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এ থেকে বি যদি আমি যুক্ত করি তাহলে যে রেখাটা পাচ্ছি এটা হচ্ছে এবি, যেটা হচ্ছে 13 সেন্টিমিটার। এবার বন্ধুরা এই অঙ্কটা সমাধান করার জন্য অর্থাৎ পি কিউ এর মান বার করার জন্য আমাদের করতে হবে কি, এই বি বিন্দু থেকে একটা সমান্তরাল রেখা টানতে হবে। কোন রেখার সমান্তরাল, এই পি কিউ রেখার সমান্তরাল করে একটা রেখা টানতে হবে। এই সমান্তরাল রেখাটা এবি রেখাটাকে ধরে নাও কোন একটা বিন্দু সি বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা ধরে নিলাম। তো সি বিন্দুতে যদি ছেদ করে তাহলে এই রেখাটা আর এই রেখাটা যেহেতু সমান্তরাল, তাহলে সি বিন্দুতেও যে কোণটা তৈরি হবে এটা 90 ডিগ্রি হবে। কেন হবে, কারণ এই দুটো রেখা সমান্তরাল আর এপি হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটাকে আমরা বলি অনুরূপ কোণ। এবার তাহলে ত্রিভুজ এসি বি, এই ত্রিভুজটা হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের আমরা সিবি বা বিসির পরিমাপটা বার করব। এবার বিসির পরিমাপটা যেটা হবে, যেটা বেরোবে আমাদের, সেই পরিমাপটাই হবে পি কিউ এর সমান। কেন, তার কারণ সিপি কিউবি এটা একটা আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র, কারণ এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হলো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল, তার মানে কি হয়ে গেল, এটা একটা আয়তক্ষেত্র। এবং আমরা সবাই জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। এই কারণে আমি বললাম সিবির সাথে পি কিউ এর দৈর্ঘ্য সমান হবে। তাহলে সিবির পরিমাপটা আমরা বার করব, বেরিয়ে গেলেই আমরা কি করে বার করব, পিথাগোরাসের সূত্র কাজে লাগাবো। এ সি বি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমি সিবি দৈর্ঘ্যটা বার করব। সিবির পরিমাপ যেটা হবে সেটাই হবে পি কিউ পরিমাপ। এবার সিবি দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের তো লাগবে এসি। এবার দেখো বন্ধুরা এই এ থেকে পি পর্যন্ত, এ থেকে পি পর্যন্ত দূরত্ব তো 8 সেন্টিমিটার। আবার বি থেকে কিউ পর্যন্ত দূরত্ব 3 সেন্টিমিটার। এবার যেহেতু সিপি কিউবি এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র হলে বি কিউ আর সিপি এই দুটো দৈর্ঘ্য তো সমান হবে। অর্থাৎ এটা 3 সেন্টিমিটার হলে এটাও 3 সেন্টিমিটার, কারণ এই দুটো বাহু আয়তক্ষেত্রের বিপরীত বাহু। তাহলে এবার ভেবে দেখো যে এইটা পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এতটা কত হবে,
8 মাইনাস 3 মানে 5 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেলাম 5, এটা 13, তাহলে 5, 12, 13 এই অনুপাতে তো সমকোণী ত্রিভুজ হয়, তাই না? 5, 12, 13, তাহলে 5 আছে এইটা, 13 আছে এটা, তাহলে অবশ্যই এই ভূমিটার দৈর্ঘ্য 12 হবে। এটা যদি 12 হয় তাহলে এটার দৈর্ঘ্য হবে 12। ঠিক আছে, তাহলে উত্তর পেয়ে গেলাম 12। এবার আমরা এটাকে একটু করে দেখাবো। এবার লিখব এখানে এ আর বি আমরা এখানে ধরে নিয়েছি, তাহলে এ বি ধরি বৃত্ত দুটির কেন্দ্র, বৃত্ত দুটির কেন্দ্র। এখানে এত লিখতে হবে না, তো আমি লিখে করছি, যেহেতু এত শর্ট প্রশ্ন 2 নাম্বার, খুব বেশি লিখতে হবে না। ধরি বৃত্ত দুটির কেন্দ্র। এবার তাহলে আমরা কি কি যুক্ত করেছি? এপি ও বি কিউ যুক্ত করা হলো, আর সাথে সাথে আমরা আর কি করেছি? বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত, অর্থাৎ বি বিন্দু থেকে কিউপি এর সমান্তরাল করে বিসি রেখা অঙ্কন করেছি। বি বিন্দু থেকে কিউপি এর সমান্তরাল, এটা কিউপি, হ্যাঁ, সমান্তরাল অঙ্কন করা হলো, যা এপি কে সি বিন্দুতে ছেদ করে। এবার লিখব এখন সিপি কিউবি হলো একটি আয়তক্ষেত্র। এবার বন্ধুরা, এটা যে কেন আয়তক্ষেত্র সেটা প্রমাণ করতে হবে না, কারণ এটা 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তো এটা যদি আয়তক্ষেত্র প্রমাণ করে তারপর অঙ্কটা করতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো 2 নম্বরের জন্য এটা যথেষ্ট না। ঠিক আছে, 2 নম্বরটা যথেষ্ট না। তো এই জন্য আমি এখানে সরাসরি লিখে দেবো যে সিপি কিউবি হলো একটি আয়তক্ষেত্র। অতএব আমরা বলতেই পারি যে বি কিউ এই বাহুটার দৈর্ঘ্য আর সিপি এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে, ইকুয়ালস টু 3 সেন্টিমিটার হবে। ঠিক আছে, আচ্ছা, আর সমান কি হবে আমরা এটা লিখে নিচ্ছি, এবং বিসি আর পি কিউ সমান হবে। ঠিক আছে, তো বিসি আর পি কিউ এই দুটো সমান হবে, তো এটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এবার আমরা জানি এপি কত। এখন এপির পরিমাপ হচ্ছে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। দেখো ছবি দেখো, এপি হচ্ছে 8, সিপি হচ্ছে 3, তাহলে এপির থেকে সিপি বাদ দিলে আমরা পাবো এসি। তাহলে কি লিখবো? এসি ইকুয়ালস টু এপি মাইনাস সিপি, অর্থাৎ 8 মাইনাস 3 মানে হয়ে গেল 5 সেন্টিমিটার। এবার আমরা লিখব এখন সমকোণী ত্রিভুজ এসি বি এর ছবিটা দেখে নাও। এসিবি, এই যে ত্রিভুজটা এসিবি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কোনটা বার করছি? সিবি। ঠিক আছে, সিবি দৈর্ঘ্য আমরা বার করব। তাহলে সিবি ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, অতিভুজ অর্থাৎ 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস লম্ব অর্থাৎ 5 স্কোয়ার, এত সেন্টিমিটার। ঠিক আছে, ছবিতে দেখে নাও। 13 স্কোয়ার থেকে যখনই আমি 5 স্কোয়ার বাদ দিয়ে দেবো, তার বর্গমূল করব, তখন আমি সিবির পরিমাপটা পেয়ে যাবো। এটা কিন্তু শর্টকাট ফর্মুলা, একদম ডাইরেক্ট ফর্মুলা পিথাগোরাসের। তাহলে 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25, বিয়োগ করলে আমরা পাবো 144 সেন্টিমিটার, এটা বর্গমূল অর্থাৎ 12 সেন্টিমিটার। এবার যেহেতু সিবি বা বিসি আর পিকিউ সমান, তাহলে পিকিউর পরিমাপও পেয়ে গেলাম। অতএব পিকিউ ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, যেহেতু বিসি আর পিকিউ সমান। তাহলে এটাই হলো উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 4-8 প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি। বন্ধুরা, এখানে চিহ্নটা একটু ভুল দেওয়া আছে, এখানে এইরকম হবে সমান্তরালের চিহ্ন। ঠিক আছে, তো ডিই যদি বিসি সমান্তরাল হয়, কমা এডি বাই ডিবি যদি 3/5 হয়, এবং এসি যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে ইসি দৈর্ঘ্য কত হবে? দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা প্রথমে আঁকি, তাহলে বুঝতে পারবো এখানে কি বলতে চাইছে।
তো এরকম একটি ত্রিভুজ আছে, ধরে নেওয়া যাক এরকম একটি ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজের আমি নাম দিচ্ছি উপরে এ, এদিকে বি, এদিকে সি। এবার বিসি এর সাথে সমান্তরাল করে একটা ডিই রেখা অঙ্কন করতে হবে। তো আমি রেখাটা এইভাবে অঙ্কন করলাম, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। এবার হচ্ছে এডি আর ডিবির অনুপাতটা 3/5, মানে এডি আর এই ডিবি, তাহলে এডি যদি 3x হয় তাহলে ডিবি হবে 5x। এডির দৈর্ঘ্যটা যদি 3x হয় তাহলে ডিবির দৈর্ঘ্যটা হবে 5x। বন্ধুরা এখানে কিন্তু অনুপাত দিয়েছে, অনুপাতের অর্থ কিন্তু এই নয় যে এডির পরিমাপ 3 সেন্টিমিটার আর ডিবির পরিমাণ 5 সেন্টিমিটার, এটা হচ্ছে অনুপাত আকারে দিয়েছে, ঠিক আছে। যেমন ধরো নাও এডি যদি 6 হয়, এডি যদি 6 হয় আর বিডি যদি বা ডিবি যদি 10 হয়, তাহলে অনুপাত কত হবে দেখো, এডি বাই ডিবি ইকুয়ালস টু 6/10, অর্থাৎ 2 দিয়ে কাটলে 3/5, তাহলে 3/5। তার মানে কি 3/5 অনেকভাবে আসতে পারে, এডির পরিমাপ 6, বিডির পরিমাণ 10 হয়েও আসতে পারে, এডির পরিমাপ 9, বিডির পরিমাণ 15, এইভাবেও আসতে পারে। তো সঠিক পরিমাপ যেহেতু জানি না, তাই এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে এডির পরিমাপটা 3x, এখন x এর মান 2 হলে এডির পরিমাপ হবে 6, x এর মান 2 হলে বিডির পরিমাণ হবে 10, এইরকম আর কি আমরা x ধরে নেব। তাহলে এডির দৈর্ঘ্য কত 3x, বিডির দৈর্ঘ্য কত 5x। এসির দৈর্ঘ্য 24, এই পুরোটা এখান থেকে এতটা, এই পুরোটার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। তাহলে ইসির দৈর্ঘ্য কত, অর্থাৎ এই অংশটার দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তো বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে আমাদের থ্যালেসের উপপাদ্য কাজে লাগাতে হবে। তো বন্ধুরা থ্যালেসের উপপাদ্য আমরা কোথায় কাজে লাগাবো এবং থ্যালেসের উপপাদ্য কি বলছে সেটা আমাদের জানতে হবে। দেখো থ্যালেস বলছে যে দুটো সরলরেখা যদি এরকম একটি বিন্দুতে ছেদ করে, এরকম একটি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এই রেখাকে আমি যদি অনেকগুলো সমান্তরাল অংশে যদি এরকম ভাবে ভাগ করি, এখান থেকে একটা সমান্তরাল রেখা ছেদ করালাম, এইভাবে এই রেখার সাথে একটা সমান্তরাল রেখা, মানে এই রেখাটা ছেদ করলাম, তারপর এই রেখার সাথে সমান্তরাল করে আরো একটা রেখা যদি এইভাবে ছেদ করলাম, তাহলে এই দুটো সমান্তরাল রেখা, এখানে আরো রেখা আমি আঁকতে পারি, ঠিক আছে, আরো রেখা আঁকতে পারি। তো এই যে সমান্তরাল রেখাগুলো আমরা আঁকলাম, এর ফলে এই রেখাগুলো মূল এই যে দুটো রেখা, সেই রেখাটাকে এই সমান্তরাল রেখাগুলো কিছু কিছু অংশে ভাগ করেছে, যেমন এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। তো থ্যালেস বলছে যদি এরকম সমান্তরাল রেখা যদি দুটো রেখাকে ছেদ করে, তাহলে এই অংশটা x, এই অংশটা যদি y হয়, আর এটা ধরো p, এটা যদি q হয়, তাহলে বলতে চাইছে থ্যালেস যে x আর p এর অনুপাত, মানে x আর y এর অনুপাত আর p আর q এর অনুপাত সমান হবে। x আর y এর অনুপাত p আর q এর অনুপাত সমান হবে। এছাড়া এটাকে অন্যভাবেও বলা যায় যে x আর এই পুরোটার অনুপাত, মানে x প্লাস y, এটা সমান হবে p ডিভাইডেড বাই p প্লাস q। এটা যখন এই পুরোটা নেব, এখানেও তখন আমাকে পুরোটা নিতে হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এটাই হচ্ছে থ্যালেসের উপপাদ্য। এই উপপাদ্যের সাহায্যে আমরা এটাকে করব, দেখো খুব সহজে আমরা এটাকে করতে পারি। তো এখানে আমরা লিখব যেহেতু এবি ও এসি রেখাকে ডিই ও বিসি সমান্তরাল রেখা দুটি ছেদ করেছে, সমান্তরাল রেখা দুটিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এবি রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে আর এসি রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। তোমরা দেখতে পাচ্ছ এবি রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে আর এসি রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি হবে, তাহলে থ্যালেসের উপপাদ্য অনুসারে, অতএব থ্যালেসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা কি লিখতে পারি যে এডি আর ডিবির অনুপাত সমান সমান এই বাই ইসির অনুপাত হবে, ঠিক আছে। এবার আমরা এখানে পরিমাণগুলো লিখে দেবো। এডির পরিমাপটা এডি বাই ডিবি, আমরা এখানে সরাসরি অনুপাতটাকে লিখে দিতে পারি, ঠিক আছে, 3/5। আর এই এর পরিমাপটা এখানে আমরা জানি না, তো আপাতত এটাকে এই রাখছি। আর ইসির পরিমাপ আমাদের বার করতে হবে, তো এটা আমাদের জানা নেই, এইভাবে রাখবো। এবার বন্ধুরা আমরা দুদিকে কি করবো জানো তো, দুদিকে 1 যোগ করব। এইদিকেও যদি 1 যোগ করি তাহলে এইদিকেও আমাকে 1 যোগ করতে হবে। এবার বন্ধুরা 1 যোগ করলে আমাদের সুবিধাটা হবে কি দেখো, বুঝতে পারবে। এরপর লসাগু করি, লসাগু হচ্ছে 5, তাহলে এদিকে হচ্ছে 3 প্লাস 5 আর কি 5, আর এদিকে হচ্ছে
ইসি লসাগু, তাহলে এদিকে হচ্ছে এই আর ইসির সাথে 1কে গুণ করলে হবে ইসি। এবার বন্ধুরা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এইদিকে কি আছে, এই প্লাস ইসি। ছবিতে দেখো এই আর ইসি এই দুটো মানকে যদি যোগ করি আমরা কি পাবো, এসি পাবো না পুরোটা। এই আর যদি ইসি যোগ করি তাহলে কি পাবো, এসি পাবো। নেক্সট স্টেপে লিখবো এই এসি পাওয়ার জন্যই কিন্তু আমি দুদিকে 1 যোগ করলাম, কারণ এসির পরিমাপটা আমার জানা আছে। এসির পরিমাপটা কত, 24, এটা জানা আছে, তাই এটাকে আমরা এসিটাকে আনার জন্যই আমি এখানে 1 যোগ করেছি। তো এখানে 3 আর 5 8 হয়ে গেল, ডিভাইডেড বাই 5, এখানে হয়ে গেল এসি বাই ইসি। লিখে দেবো যেহেতু এই প্লাস ইসি ইকুয়ালস টু এসি, যার পরিমাপ হচ্ছে 24 সেন্টিমিটার। এটা পরের স্টেপে লিখে দেবো, বা 8/5 ইকুয়ালস টু 24 বাই ইসি। এবার 8 আর এখানে 24 কেটে গেল, 3 8 24। তাহলে এবার কোনাগুনি গুণ করবো, ইসির সাথে 1কে গুণ করলে ইসি বেরোবে, আর 3 এর সাথে 5 গুণ করলে 15 বেরোবে। অর্থাৎ ইসির পরিমাপ বেরিয়ে গেল 15 সেন্টিমিটার। এবার দেখো আমাদের ইসির পরিমাপটা এখানে বার করতে বলেছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। বন্ধুরা পরের অঙ্ক 4-9 বলছে PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে PS হলো বৃত্তের ব্যাস। অ্যাঙ্গেল SPR এর মান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল PQR এর মান কত? দেখো বন্ধুরা, যখনই তোমাদের বলা হবে যে বৃত্তস্থ চতুর্ভুজ, তখন তোমাদের মাথায় এই জিনিসটা থাকতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রির সমান। তো আমি এখানে একটি বৃত্ত এঁকেছি, আর এই বৃত্তের মধ্যে আমি একটা চতুর্ভুজ এঁকেছি। তো যখন কোনো বৃত্তের পরিধির উপর একটা চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু থাকবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি যদি এখানে ধরে নিই, মানে যেহেতু বলে যে বৃত্তের ব্যাস হচ্ছে পিএস, তাহলে এই নামটা আগে দিতে হবে পিএস, আর তারপরে এখানে নাম দিচ্ছি কিউ, এদিকে নাম দিচ্ছি আর। তার মানে কি হলো, পি কিউ আর এস, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ পি কিউ আর এস এই 4টে শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপর আছে। এখানে পিএস হলো বৃত্তের ব্যাস। ব্যাস মানে হলো এমন একটা রেখা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? এই পিএস রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে। এবার এখানে বলে দিয়েছে যে এসপিআর 50 ডিগ্রি। তো আমি যেটা বলতে চাইছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজ যখনই বলবে তখনই বুঝে নেবে যে বিপরীত কোণগুলো যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ কিউ কোণ, এটা হচ্ছে পি কিউ আর, এই কোণটার মানই তো আমাদের এখানে বার করতে হবে। তো পি কিউ আর এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটার মান যা বেরোবে এই কোণটার মান 180 থেকে কম হবে। অর্থাৎ এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান হবে 180 মাইনাস 30, অর্থাৎ 150 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান যদি আমাদের জানা হয়ে যায়, যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই মানটা 180 থেকে বাদ দিলেই আমি কিউ কোণটার মান পেয়ে যাব। ঠিক আছে? তো বিপরীত কোণগুলো যোগফল 180 ডিগ্রি। তো এবার আমি এই কোণটার মান বার করব, দেখো কিভাবে। এখানে আর কি তথ্য দিয়েছে, অ্যাঙ্গেল এসপিআর এর মান 50 ডিগ্রি। এসপিআর অর্থাৎ আমাকে পিআর যুক্ত করতে হবে। আমি পিআর যুক্ত করে দিলাম। এখানে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এই কোণটার মান বলে দিয়েছে 50 ডিগ্রি। তো বন্ধুরা এখানে আমরা আরেকটা উপপাদ্যের সাহায্য নেব, সেটা হলো এরকম যে কোনো বৃত্তের ব্যাসের দুই প্রান্ত বিন্দু, এটা যদি ব্যাস হয় তার দুটো প্রান্ত বিন্দু হচ্ছে এইটা, ধরে নাও এবি। তো এই ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে আমরা যদি বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু, যেখানে আমরা সি নিলাম, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যেখানে খুশি নিলাম, তো পরিধির উপর একটা বিন্দু নিয়ে সেই বিন্দুর সাথে ব্যাসের দুই প্রান্ত বিন্দু যুক্ত করলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটার মান হয় 90 ডিগ্রি, আর এটাকে আমরা বলে থাকি অর্ধবৃত্তস্থ কোণ। তো এই হিসাবে আমরা এখানে বলতে পারি যে এই কোণটার মান 90 ডিগ্রি, কারণ আর বিন্দুটা বৃত্তের পরিধির উপর আছে, পিএস হলো বৃত্তের ব্যাস, তাহলে এই কোণটার মান 90 ডিগ্রি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এবার এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, 40 ডিগ্রি হবে। কেন? কারণ একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, যার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ মিলিয়ে অর্থাৎ যোগ করলে আমরা 90 পাবো। তার মধ্যে একটা কোণ যদি 50 হয়, তাহলে অবশিষ্ট কোণটা 40 ডিগ্রি হবে। এবার যদি এটা 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, 180 মাইনাস 180 মাইনাস 40, অর্থাৎ 140 ডিগ্রি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 140 ডিগ্রি। এবার লিখবো আমরা এটাকে, লিখবো সবার প্রথমে লিখবো যে এই কোণটার মান 90 ডিগ্রি। কেন লিখবো, যেহেতু এপিএস হলো
বৃত্তের ব্যাস, অতএব অ্যাঙ্গেল PRS ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। এবারে যদি 90 ডিগ্রি হয় তাহলে এবার লিখবো অ্যাঙ্গেল RSP, এই কোণটার মান কত হবে? তাহলে 180 ডিগ্রি থেকে, ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 হয়, তাই 180 থেকে এই দুটো কোণের যোগফল আমি বিয়োগ করে দেবো, অর্থাৎ 90 প্লাস 50 আমি বিয়োগ করে দেবো। তাহলে কত বেরোবে? 180 মাইনাস এদিকে 140 ডিগ্রি, তাহলে কত হলো? 40 ডিগ্রি হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চিত্রানুযায়ী। হ্যাঁ, চিত্রানুযায়ী যখনই আমি লিখে দেবো না, তখন আমাকে 90 মানে কোন কোণটাকে বোঝাতে চাইছি সেটা উল্লেখ করার দরকার নেই। 90 মানে বোঝাচ্ছি PRS, তাহলে এটা এখানে লিখতে হবে না যে PRS হচ্ছে 90, তো এখানে চিত্রানুযায়ী লিখে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম RSP এর মান 40 ডিগ্রি। এবার লিখবো এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে 140 ডিগ্রি কি করে হচ্ছে, তো সেই কারণটা দেবো। এবার লিখবো অ্যাঙ্গেল PQR, যে কোণটার মান বার করতে হবে সেটা লিখবো 180 মাইনাস RSP। ঠিক আছে, অর্থাৎ 180 মাইনাস 40 ডিগ্রি সমান সমান 140 ডিগ্রি। আর এটা কেন এরকম হলো, যুক্তিটা কি দেবো? যুক্তিটা বলবো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগফল 180 ডিগ্রি হয়। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম কত? 140 ডিগ্রি। বন্ধুরা, পরের অঙ্ক 4 দাগের 10 প্রশ্নে বলা হচ্ছে একটি ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য, প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য, খুব ভালো করে তোমাদের পড়তে হবে, প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য 8 মিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? তো বন্ধুরা, প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য আর ঘনকটির কর্ণের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা একটু ভালো করে বুঝতে হবে। প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য বোঝাচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, কারণ আমরা জানি ঘনকের প্রতিটা তল এক একটা বর্গক্ষেত্র হয়। তাহলে প্রত্যেকটা তলের কর্ণের দৈর্ঘ্য যদি h√2 হয়, এর অর্থ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য h√2। আর ঘনকের কর্ণ কাকে বলে বা কিরকম দেখতে হয় আমি এখানে ছবির মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরে নেওয়া যাক এরকম তোমার কাছে একটি ঘনক আছে, এটা ঘনকের ভূমি, আর তারপর আমি উচ্চতাটা আঁকবো। এটা হলো একটা ঘনক। এবার এই ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গক্ষেত্র, মানে যেমন এইটা একটা তল, দেখো এইটা একটা তল, এই সামনেটা একটা তল, তো এই তলটার কর্ণ বলতে এইটা বোঝায়, অথবা এখান থেকে এইটা জড়াতে পারি, এটা কর্ণ বোঝায়। তাহলে এটা হচ্ছে a√2, এর সূত্র হচ্ছে a√2। ঠিক আছে, প্রতিটা তলের কর্ণ দৈর্ঘ্য a√2। এটা কি? এটা হচ্ছে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, এই যে ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য a, এখান থেকে এটা a, প্রতিটা ধারের দৈর্ঘ্য এটা a, এটা a, উচ্চতাটা a, এইরকম। তো প্রতিটা ধারের দৈর্ঘ্য যদি a হয়, তাহলে প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হয় a√2, এবং সেই মানটাই দিয়ে দিয়েছে 8√2, অর্থাৎ এখানে √2 কেটে গেলে আমি পেয়ে যাব এর মানটা 8। এবার ঘনকের কর্ণ বলতে কি বোঝায়? দেখো, ঘনকের কর্ণ বলতে বোঝায় যে কোনো একটা শীর্ষবিন্দু নিয়ে নাও, নিয়ে ওই শীর্ষবিন্দুর বিপরীত দিকের, এটা উপরে, তাহলে তোমার বিপরীত দিকের নিচের শীর্ষবিন্দু পর্যন্ত তোমাকে যুক্ত করতে হবে। এইভাবে যে রেখাটা পাবো সেটা হচ্ছে ঘনকের কর্ণ, এটা ঘনকের তলের কর্ণ না, ঘনকের কর্ণ। ঠিক আছে, এইটার সূত্র হয় বাহু √3, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এর মান হচ্ছে 8, এখানে যদি এর মান বসিয়ে দিই 8, তাহলে 8√3 অর্থাৎ 8√3, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এবার লিখবো, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a মিটার, এখানে মিটার একক দিয়েছে। এবার লিখবো অতএব a√2 ইকুয়ালস টু 8√2, এটা প্রশ্ন অনুযায়ী a√2 হচ্ছে প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, √2 √2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল এর মান 8 মিটার।
এবার এর মান যদি পেয়ে যাই তাহলে এখানে পরীক্ষার প্রশ্ন কিন্তু পাল্টেও দিতে পারে, এখানে ঘনকের আয়তন চাইতে পারে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল চাইতে পারে, এরকম। তো এখানে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তো এবার লিখবো অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য যেরকম চাইবে সেই অনুযায়ী তোমাদের সূত্র ব্যবহার করে মানটা বার করতে হবে। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহু √3 এত মিটার। এবার এর মানটা বসিয়ে দাও 8, তাহলে 8√3 মিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। বন্ধুরা পরের অঙ্ক, এই প্রশ্নটা খুবই সহজ অঙ্ক, অত্যন্ত সহজ একটা অঙ্ক। দেখো বলছে একটি শঙ্কুর উচ্চতা 16 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস বলেছে এখানে, হ্যাঁ ব্যাস হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 12 সেন্টিমিটার। বলছে তির্যক উচ্চতা কত হবে। দেখো একটা শঙ্কু এরকম দেখতে হয়, যেমন টোপর, হ্যাঁ তো এটা হচ্ছে একটা শঙ্কু। তো এই শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তো এই ভূমিটা যেহেতু বৃত্তাকার তাহলে বৃত্তের একটা ব্যাসার্ধ হয়, তো সেই ব্যাসার্ধটাই হবে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, সেটাকে আমি ধরে নিচ্ছি আর, এটা হচ্ছে আর, ঠিক আছে। আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে 2r। তো ব্যাসের পরিমাপ বলেছে 24 সেন্টিমিটার, তাহলে আর এর পরিমাপটা হবে অর্থাৎ ব্যাসার্ধ হবে 24/2 মানে 12 সেন্টিমিটার। এর উচ্চতাটা হচ্ছে, এইটা হচ্ছে উচ্চতা, তাহলে সেটা হচ্ছে এইচ, সেটার মানটা দিয়ে দিয়েছে এখানে, এইচ এর মানটা দিয়ে দিয়েছে এখানে 16 সেন্টিমিটার। এবার তির্যক উচ্চতা, যে তির্যক উচ্চতা বলতে এইখান থেকে এতটা, এই ধারটা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, যাকে আমরা এল দ্বারা চিহ্নিত করি। এবারে এল এর মান খুব সহজেই আমরা বার করতে পারবো, কারণ আমরা জানি যে এই শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং আর, এই তিনটে বাহু দ্বারা একটা ত্রিভুজ তৈরি হয়, তিনটে বাহুকে নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয় এবং সেই ত্রিভুজটা হয় একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটার মান হয় 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তো এই হিসাবে এল হচ্ছে অতিভুজ, তাই এল এর মান আমাদের বার করতে হবে, মানে অতিভুজের দৈর্ঘ্য বার করতে হবে, যা আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে খুব সহজেই বার করতে পারি, তাই তো। তাহলে এবার আমরা লিখব যে 2r = 24 সেন্টিমিটার, h সমান 16 সেন্টিমিটার, এখান থেকে আমরা 8টা বার করে নিচ্ছি, r = 24/2 মানে 12 সেন্টিমিটার। এবার লিখবো এরকম একটা ছবি এঁকে নাও, তোমরা এই ছবিটা আঁকতে পারো না আঁকতে পারো, ঠিক আছে, কিন্তু এই ছবিটা এঁকে নিলে আর সুবিধা হয়। এই ছবিটা h, নিচে লিখবো r, আর এটা লিখবো l। এবার এলটা কি সেটা আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা l সেন্টিমিটার, l সেন্টিমিটার। এবার আমরা লিখব পিথাগোরাসের সূত্র অনুযায়ী, আমরা যখন অতিভুজের দৈর্ঘ্য বার করি, অতিভুজ যেহেতু সব থেকে বড় বাহু, একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু, তো সেটা বার করার সরাসরি সূত্রটা হচ্ছে এরকম যে এল ইকুয়ালস টু, অর্থাৎ অতিভুজ ইকুয়ালস টু বর্গমূল দিয়ে আমি বাকি দুটো বাহুর বর্গ করে তাকে যোগ করে দেবো, এটা হচ্ছে সব থেকে শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। তো এটাকে মনে রাখবে। এবার এইচ এর মান এখানে বসিয়ে দাও 16 সেন্টিমিটার অর্থাৎ 16 স্কোয়ার, আর এর মান এখানে 12, তাহলে বসিয়ে দাও 12 স্কোয়ার, এটা সেন্টিমিটার এককে আসবে। 16 স্কোয়ার অর্থাৎ কত আসবে, 16 স্কোয়ার মানে 256, 12 স্কোয়ার মানে হচ্ছে 144 এত সেন্টিমিটার, অর্থাৎ আমরা যদি যোগ করি পাবো 400, ঠিক আছে, 400 সেন্টিমিটার, অর্থাৎ 400 বর্গমূল হয় কত, 20, তাহলে 20 সেন্টিমিটার হলো আমাদের উত্তর। তাহলে তির্যক উচ্চতা কত, 20 সেন্টিমিটার। বন্ধুরা পরের অঙ্ক 4-12, এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক। দেখো অঙ্কটা করেও ভালো লাগবে, খুব সুন্দর একটা অঙ্ক। বলছি লম্ব বৃত্তাকার চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠ মানে যে তলটা আর কি বাঁকা, যেমন আমরা জানি যে এটা হচ্ছে একটা চোঙাকৃতি, তো এটা চোঙ, তো চোঙের এই উপরের অংশটা আর নিচের যে অংশটা, এই যে দুটো তল, এই দুটো তল কিন্তু সমতল, ঠিক আছে, মানে সমান তল, আর এই তলটা হচ্ছে বাঁকা বক্রতল। তো এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 2 পাই r
এইচ। তোমাদের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, পরিমিতির অঙ্ক করতে গেলে সূত্র লাগবেই। তো 2 পাই আর এইচ। তো এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেই মানটাই এখানে দিয়ে দিয়েছে 4400 বর্গ সেন্টিমিটার। আর কি এইচ কি? এইচ হচ্ছে এই চোঙের উচ্চতা, অর্থাৎ সমতল দুটোর মধ্যে দূরত্ব, সেটাকে আমরা বলি উচ্চতা। আর আরটা কি? আরটা হচ্ছে এই যে ভূমিটা দেখতে পাচ্ছি বৃত্তাকার, তো এই বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা বলি ভূমির ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। অর্থাৎ 2 পাই আর এইচ হলো 4400 এতর সাথে সমান। আর ভূমির পরিধি, ভূমি মানে যেহেতু দেখতেই পাচ্ছ এটা একটা বৃত্তাকার ক্ষেত্র, তো বৃত্তের ক্ষেত্রের মানে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি আমরা সবাই জানি 2 পাই আর, তাই তো? 2 পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধি। আর যেহেতু ভূমিটা হচ্ছে বৃত্তাকার, অর্থাৎ ভূমির পরিধি কত হলো 2 পাই আর। এবং তাহলে বলতেই পারি 2 পাই আর কত সমান? 110 এর সমান। তাহলে আমরা দুটো সমীকরণ পাচ্ছি, এই দুটো সমীকরণের সাহায্যে আমরা প্রথমে উচ্চতা বার করব, অর্থাৎ এইচ এর মান বার করব। এইচ এর মান বার করার পর আয়তনের সূত্র ফেলব। এবার লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, অর্থাৎ ভিতরে কতটা জায়গা ধরে, তার একটা ফর্মুলা আছে, সেটা হলো পাই আর স্কোয়ার এইচ। ব্যাস, আর এর মান আর এইচ এর মান মানে আমরা এখানে বসিয়ে দিলেই পেয়ে যাব যে আয়তন কত। তো দেখো এটাকে আমরা করছি। তো সবার প্রথমে লিখব 2 পাই আর ইকুয়ালস টু 110 এবং 2 পাই আর এইচ সমান সমান 4400। এবার আরটা কি এইচটা কি এখানে উল্লেখ করে দেবে, আর ইকুয়ালস টু চোঙের ভূমির ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে চোঙের উচ্চতা। এবার বন্ধুরা আমরা কি করব, এই 2 পাই আর এইচ কে 2 পাই আর দিয়ে ভাগ করে দেবো, তাতে কি হবে 2 পাই আর ক্যান্সেল হয়ে যাবে, এইচটা আমরা পেয়ে যাব। তাহলে 2 পাই আর এইচ বাই 2 পাই আর ইকুয়ালস টু 2 পাই এর মান কত 4400 আর 2 পাই এর মান হচ্ছে 110। এবার বন্ধুরা এখানে 2 2 পাই পাই আর এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি বেরোলো এইচ ইকুয়ালস টু, এখানে একটা জিরো ক্যান্সেল, 11 দিয়ে কাটো, 4 এবং 40 0, অর্থাৎ এইচ এর মান আমি পেয়ে গেলাম 40 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার দেখতে পাচ্ছি আমরা। তাহলে এইচ এর মান পেয়ে যাওয়ার পর আমরা কি করব, এই সমীকরণটায় এইচ এর জায়গায় মানটা বসিয়ে দেবো 40, তাহলে পেয়ে যাব আর এর মান, সমাধান করে আর এর মানটা বার করে নেব। ঠিক আছে, তো এইচ এর মান আমার জানা হয়ে গেল। দেখো আয়তন বার করতে গেলে এইচ এর মানও লাগবে, আর এর মানও লাগবে, তাই তো? তো এইচ এর মান পেলাম, এবার আর এর মান বার করব। এখন আবার লিখব 2 পাই আর এইচ ইকুয়ালস টু 4400। এবার বন্ধুরা এখানে মানটা বসাবো, 2 ইন্টু পাই এর মান 22/7, আর এর মান আমরা বার করছি, আর এইচ এর মান 40। এবার এখানে দেখো 0 0 ক্যান্সেল হয়ে গেল, 4 দিয়ে এটা কাটো, 4 একে 4, 4 একে 4 0। এবার 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 10, আবার 2 দিয়ে 10 কে কাটো 5। তাহলে আমরা কি পেলাম দেখো, এইদিকে আমরা পেলাম 2/7 ইন্টু আর, আর এইদিকে পেলাম 5। এবার বন্ধুরা আমরা এই 2/7টাকে ওপাশে নিয়ে চলে যাব, তাহলে আর এর মান পাবো 5 ইন্টু 2/7 এপাশে চলে গেলে উল্টে যাবে, অর্থাৎ 7/2 হবে, মানে 35/2 সেন্টিমিটার পেয়ে গেলাম আর এর মান। এবার আমরা বার করব আয়তন। এবার তাহলে চোঙের আয়তন ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 22/7 ইন্টু আর এর মান 35/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান 40। এবার এককটা লিখবো ঘন সেন্টিমিটার। হ্যাঁ, আয়তনের এককে সবসময় ঘন শব্দটা থাকবে। তো এবার আমরা এখানে ক্যান্সেলেশন করব, 22/7 ইন্টু 35/2 এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে 35/2 আমরা দুবার লিখব, দুবার গুণ করব, ইন্টু 40, এত ঘন সেন্টিমিটার। এবার কাটাকুটি করো, 7 5 35, এবার 2 দিয়ে এখানে হয়ে যাচ্ছে 20, 2 দিয়ে হয়ে যাচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 দুগুণে 10 একে 11, অর্থাৎ 110, আর এখানে একটা 0 আছে, আবার এখানে 35ও আছে, একটা 35 আছে, তাহলে এটাকেও আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তো 35 ইন্টু 11 গুণ করলে কত হয়, গুণ করলে আসবে 5 3 5 3, অর্থাৎ 5 8 3, 3 8
5 আর এখানে দুটো 0, এত ঘন সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 38500 ঘন সেন্টিমিটার।